তাহলে আমরা জেকে টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো ক্লাস 11 ভূগোল বিষয়ে মানবীয় ভূগোল। আজ আমরা এই মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব, আলোচনা করব। মূল আলোচ্য বিষয় হলো ভূগোল আমাদের অন্যতম মানুষের জীবনশৈলী ও প্রাকৃতিক পরিবেশের ভৌগোলিক অবস্থান ও প্রভাব বিশ্লেষণ করার ক্ষেত্রে মানবীয় ভূগোল তার বাস্তুতন্ত্র বিজ্ঞান সম্পর্কে কিন্তু ধারণা পেতে পারি। অনেকে অনেক রকম অভিমত দিয়েছে। মানবীয় ভূগোলের নানা রকম সংজ্ঞা আমরা এর মধ্যে দেখতে পাই। মূলত আমরা যে সমস্ত সংজ্ঞাগুলি আমরা এই বিষয়ে উল্লেখিত হচ্ছে, যেমন হচ্ছে র্যাটজেল 1882 সালে এই র্যাটজেল তার মতবাদ জানায় যে মানবীয় ভূগোল হলো মানুষের প্রাকৃতিক বা প্রকৃতির পারস্পরিক সম্পর্ক, মানুষ এবং প্রকৃতির সাথে পারস্পরিক সম্পর্ক নির্ণয়কারী বিদ্যা, যেখানে মানুষ অভিযোজনের প্রতিটি বিষয়ে নির্দিষ্ট ক্রমানুসারে আলোচনা করা হয়। নেক্সট বলেছে র্যাটজেল ছাড়া আরেকজন বিজ্ঞানী এখানে কথা বলেছেন, যার নাম হচ্ছে ইসি স্যাম্পল। ইসি স্যাম্পল 1911 খ্রিস্টাব্দে বিরামহীন মানুষ গতিশীল পৃথিবীর মধ্যে পারস্পরিক সম্পর্কের পাঠকে মানবীয় ভূগোল বলে তিনি আখ্যায়িত করেছেন। তারপরে আসে ভিদাল দি লাপ্লাস। ভিদাল দি লাপ্লাস 1926 খ্রিস্টাব্দে মানবীয় ভূগোল ও মানুষ ও প্রকৃতির মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্কে নতুন ধারণা দেয়। হান্টিংটন 1920 খ্রিস্টাব্দে মানবীয় ভূগোল হলো প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি বন্টনের সঙ্গে মানুষের কার্যাবলী এবং গুণাবলীর মধ্যে সম্পর্কগত বিশ্লেষণ। হান্টিংটন বলে। যে ব্রুনেস মানবীয় ভূগোল হলো বিভিন্ন ধরনের নিয়ন্ত্রকের সমাহার, যেগুলি মানুষের কার্যাবলীকে কম বেশি প্রত্যক্ষভাবে প্রভাবিত করে থাকে। মার্কিন চিন্তাবিদ চার্লস এলসওয়ার্থ হান্টিংটন বলেছেন যে ভৌগোলিক পরিবেশে মানুষের কার্যকলাপ এবং গুণাবলীগত সম্পর্কে প্রকৃতি ও বন্টনের পাঠ হলো মানবীয় ভূগোল। যে ব্রুনেস বলেছেন। নেক্সট আমাদের যে বলেছেন তার নাম হচ্ছে সমন্বয়ী সংজ্ঞা। সমন্বয়ী সংজ্ঞা কি? মানে যতজন বিজ্ঞানী বা যতজন লোক বা যতজন ভূবিদ এই সম্পর্কে ধারণা দিয়েছে, তাদের সমস্ত সংজ্ঞাগুলোকে নিয়ে একটা মূল সংজ্ঞা হিসাবে তুলে ধরা হয়েছে। সেই সংজ্ঞাটা কি না, আধুনিক ভূগোলে যে শাখায় ভৌগোলিক পরিসর ও সময় ভেদে সমগ্র পৃথিবীর মানুষের কর্মধারা, সংস্কৃতি এবং সামাজিক রীতিনীতি ইত্যাদিকে ভৌগোলিক পরিবেশের সাপেক্ষে বিশ্লেষণ করাই হলো মানবীয় ভূগোল। এখানে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে কি বলছে না, আধুনিক ভূগোলে যে শাখায় ভৌগোলিক পরিবেশ, সময়ভেদ, সমগ্র পৃথিবীর মানুষের কার্যকলাপ সম্পর্কে, সংস্কৃতি এবং সামাজিক রীতিনীতি ইত্যাদিকে ভৌগোলিক পরিবেশের সাপেক্ষে বিশ্লেষণ করে, সেটাই হচ্ছে মানবীয় ভূগোল। আমাদের যে সমস্ত রীতিনীতি আছে সেগুলোকে মানবীয় ভূগোলের অংশ হিসাবে তুলে ধরা হয়। তো মানবীয় ভূগোলের পরিধি হিসাবে মানুষ ভূগোলের গতিশীল আধুনিক জ্ঞানের সমন্বয়বাদী। তাহলে আমরা কি জানলাম না, আধুনিক ভূগোল যে শাখায় ভৌগোলিক পরিসর, সময়ভেদ, সমগ্র পৃথিবীর মানুষের কর্মধারা, কার্যকলাপ, এই সমস্ত সংস্কৃতি, সামাজিক রীতিনীতি সমস্ত কিছুকে নিয়ে যখন তৈরি হয় এবং ভৌগোলিক পরিবেশের সাপেক্ষে বিশ্লেষণ করা হয়, তখন তাকে মানবীয় ভূগোল বলা হয়। মানবীয় ভূগোলের প্রকৃতিগত দিক থেকে যে সমস্ত ভূবিজ্ঞানীরা কথা বলেছেন তাদের মধ্যে একজন পড়েন, যেমন হচ্ছে আমরা দেখি র্যাটজেল। র্যাটজেল এই সম্পর্কে কিন্তু ধারণা দেয়। এর মতে মানবীয় ভূগোল মূলত মানুষ কেন্দ্রিক। আমরা জানি যে মানবীয় ভূগোল হচ্ছে পুরোপুরি ভাবে মানুষের উপর নির্ভর করে, মানুষের কার্যপ্রণালী, সামাজিক, সংস্কৃতি, রীতিনীতি সমস্ত কিছুকে নিয়েই সে কিন্তু আলোচনা করে। ব্রাউজ 1923 খ্রিস্টাব্দে তার মানবীয় ভূগোলের প্রকৃতপক্ষে মানবীয় বাস্তুবিদ্যা সম্পর্কে ধারণা দেয়। মানবীয় ভূগোল মূলত প্রকৃত কেন্দ্রিক মানুষের কর্মধারাকে আলোচিত হয়। মানবীয় ভূগোল একটি স্থানিক বিজ্ঞান, যেটাকে স্পেশাল সায়েন্স বলা হয়। তাহলে এর প্রকৃতি বা নেচারগত দিক থেকে নানান বিজ্ঞানী কথা বলেছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে র্যাটজেল। এই র্যাটজেল কিন্তু কথাটা বলে
আর ব্যারোজ কথা বলে কি না, মানুষ ভূগোলের প্রকৃতপক্ষে মানবীয় বাস্তুবিদ্যা সম্পর্কে কথা বলে। বাস্তুবিদ্যা মানে যেখানে আমরা বসবাস করছি, যে সম্পর্কে আমরা কথা বলছি, যেটাকে নিয়ে চলছি, পরিবেশ এবং পরিবেশের সাথে মানুষের প্রাকৃতিক যে আন্তঃক্রিয়া বা ক্রিয়াগুলো, সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। মানবীয় ভূগোল মূলত প্রকৃত কেন্দ্রিক মানুষের কর্মধারাকে আলোচিত করা। মানুষ যা যা কাজ করছে সেই কর্মধারাকে এই মানবীয় ভূগোলের মধ্যে স্থান দেওয়া হয়। অর্থাৎ মানবীয় ভূগোল একটি স্থানিক বিজ্ঞান। স্থানিক বিজ্ঞান বলতে আমরা মানুষ যে জায়গায় বসবাস করছে সেইখানকার ভূগোলকে নিয়েই এই মানবীয় ভূগোলে স্থান পায়। যেমন আমরা বলতে পারি এস্কিমো, যারা মেরু অঞ্চলের মানুষ, যারা আবার সুমেরু অঞ্চলে বা কুমেরু অঞ্চলে বা নিরক্ষী অঞ্চলে বা ক্রান্তি অঞ্চলে, এই সমস্ত জায়গার মানুষের মধ্যেও কিন্তু এই স্থানিক বিজ্ঞান সম্পর্কে ধারণা পেতে পারি। নেক্সট হচ্ছে মানবীয় ভূগোলের পরিধি। মানবীয় ভূগোলের পরিধিগত দিক থেকে মানুষ কি বলছে, মানবীয় ভূগোল একটি গতিশীল ও আধুনিক জ্ঞানের সমন্বয় বিদ্যা। মানে গতিশীল এবং আধুনিক জ্ঞানের, মানে বর্তমানে যে জ্ঞান আমরা যেখান থেকে পড়ে পাচ্ছি তাদের মিলিত, মানে গতিশীল এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ী বিদ্যাটার নামই হচ্ছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলের আলোচনার পরিধিতে সম্প্রদায় এবং তাদের চারিপাশের পরিবেশ সঙ্গে মানুষের সম্পর্কে বোঝা যায়। মানে কি, এখানে পরিবেশ এবং পরিবেশের সাথে মানুষের সম্পর্ককে এখানে খুব ভালোভাবে বোঝা যায়। এবং বর্তমান যুগে ভূগোল চর্চার বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে মানবীয় ভূগোল। আমাদের বর্তমান পৃথিবীতে, অর্থাৎ বর্তমান যুগে এই মানবীয় ভূগোল কিন্তু আমাদের সব থেকে ভালো স্থান দখল করে আছে। কি কি পরিধি এর দেখতে পাওয়া যায় না, মানবীয় ভূগোলে যে সমস্ত পরিধিগুলো আমরা দেখতে পাই, মানুষ ও পারস্পরিক সম্পর্ক, মানুষের সাথে পরিবেশের পারস্পরিক সম্পর্ক প্রথমত আমরা দেখতে পাই। যেমন হচ্ছে পরিবেশের সাথে মানুষের অভিযোজন, এটা হতে পারে। প্রাচীন কাল থেকে ভূগোল মানুষের পরিবেশের উপর প্রভাব নিয়ে আলোচনা করে। মানে প্রাচীন কাল থেকে, আজ বলে নয়, আজ থেকে বহু বছর আগে, বহু হাজার বছর আগের থেকেই কিন্তু মানুষ, প্রাচীন কাল থেকেই ভূগোল মানুষ এবং পরিবেশের যে প্রভাব সেই নিয়ে কিন্তু আলোচনা করেছে। নেক্সট আমাদের কি বলছে দেখি একটু। এখানে বলছে মানব জাতির অধ্যয়ন, মানুষের যে সমাজ সংস্কৃতি এগুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু ধারণা দেয়। আমরা একটু দেখি এখানে কি বলছে। মানব জাতির অধ্যয়ন সম্পর্কে এখানে কিন্তু ধারণা দেয়। সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী, শ্রেণী, গোত্র, গোষ্ঠী, বসতি, জনসংখ্যা বৃদ্ধি, পরিব্রাজন, এগুলো সামাজিক সাংস্কৃতিক এগুলো সম্পর্কে ধারণা দেয়। আর আমাদের যেটা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক এবং গোষ্ঠী, গোষ্ঠী মানে সাংস্কৃতিক গোষ্ঠী মানে যে জায়গায় বসবাস করছে সেখানকার বসতি সম্পর্কে, ঘর বাড়ি দুয়ার, জনসংখ্যা বৃদ্ধি, পরিব্রাজন, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান, এক জায়গা থেকে অন্যত্রে যখন চলে যাচ্ছে ইত্যাদি মানবীয় ভূগোলের অন্তর্গত বিষয়। ইত্যাদি যা কিছু আমরা পড়ছি আজ মানুষের নিয়ে বা পরিবেশের নিয়ে, সেগুলো কিন্তু মানবীয় ভূগোলের পাতায় স্থান পায়। তো মানবীয় ভূগোলের অন্তর্গত বিষয়, এটি মানব গোষ্ঠীকে বুঝতে সাহায্য করে। এখানে কি কি আমরা পাই এই মানবীয় অধ্যয়ন করলে, পোশাক পরিচ্ছদ, বাসস্থান, সামাজিক রীতিনীতি প্রভৃতি কিন্তু এর মধ্যে আমরা পেতে পারি। মানবীয় ভূগোল পড়লে তাহলে আমরা খাদ্যাভ্যাস পেতে পারি, পোশাক পরিচ্ছদ পেতে পারি, বাসস্থান পেতে পারি, সামাজিক রীতিনীতি পেতে পারি। সামাজিক রীতিনীতি মানে যে জায়গায় আমি বসবাস করছি সেখানকার নিয়ম কানুন শর্ত সমস্ত কিছুকে নিয়ে এখানে করা হয়। নেক্সট হচ্ছে 2 নম্বরে হয়ে গেল। 3 নম্বরে বলছে অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, বাজার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত কিছু নিয়ে মানবীয় ভূগোলে কিন্তু স্থান পাওয়া যায়। অর্থাৎ বাজার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা বলতে পারো, তো সেগুলোকেও কিন্তু এখানে স্থান দেওয়া হয়। 4 নম্বরে বলা হচ্ছে সাংস্কৃতিক ভূদৃশ্য, বিভিন্ন সামাজিক গোষ্ঠীর দ্বারা সাংস্কৃতিক ভূদৃশ্য এবং তার প্রভাব নিয়ে মানবীয় ভূগোলে গবেষণা করা হয়। মানে সমাজের মধ্যে থাকা বিভিন্ন গোষ্ঠীর লোকেরা রয়েছে, বিভিন্ন মানুষ রয়েছে, তাদেরকে তৈরি করেছে এই গোষ্ঠীতে। গোষ্ঠী হচ্ছে সেখানকার সংস্কৃতির উপর নির্ভর করে যে যেমন ভাবে তৈরি হচ্ছে। এবং মানবীয় ভূগোলে গবেষণা করা হয়। এই ভূদৃশ্য সব জায়গায় সমান নয়। পাহাড়ি অঞ্চলে একরকম, সমতল অঞ্চলে একরকম, মালভূমি অঞ্চলে একরকম ধরনের আমরা এটা দেখতে পাই বা লক্ষ্য করতে পারি। সামাজিক রীতিনীতির দিক থেকেও আমরা দেখতে পাই মানবীয় ভূগোল সাধারণত যে 5 নম্বরে যেটা পয়েন্টটা বলছে সামাজিক রীতিনীতি, মানবীয় ভূগোলের সামাজিক রীতিনীতি সম্পর্কেও কিন্তু এখানে কথা বলা হচ্ছে।
যেখানে সামাজিক রীতিনীতি বলতে মানবীয় ভূগোলের সামাজিক গোষ্ঠী, সামাজিক দূরত্ব, সামাজিক এলাকা, কতটা জায়গা জুড়ে মানুষ বসবাস করছে সেই সম্পর্কেও কিন্তু এখানে মূল আলোচ্য বিষয়কে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখছে কেমন, কে কেমন জায়গায় বসবাস করছে, সামাজিক গোষ্ঠীগুলো, নেক্সট হচ্ছে সামাজিক এলাকা ইত্যাদি বিষয় কিন্তু এর সাথে অন্তর্ভুক্ত করা হয়। তার মানে এতগুলো জিনিস আমাদেরকে, মানে এতগুলো দিককে আমাদের মানবীয় ভূগোলের পরিধিতে কিন্তু পড়তে হবে। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক রীতিনীতি। সাংস্কৃতিক রীতিনীতি বলতে সংস্কৃতির উৎসস্থল বা কালচারাল হাত, যেটাকে বলা হয় সাংস্কৃতিক উৎসস্থল বা সাংস্কৃতিক বিস্তার অঞ্চল, কতটা জায়গা জুড়ে এই সংস্কৃতিটা লক্ষ্য করা যাচ্ছে। মানে একই রকম, ধর আমরা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বসবাস করছি, তো বাঁকুড়া জেলার আদব কায়দা কতটা জায়গা জুড়ে রয়েছে, পুরো বাঁকুড়া জেলা জুড়ে রয়েছে, তো সেটাকে বলছে সাংস্কৃতিক বিস্তার। সাংস্কৃতিক ব্যাপন, সাংস্কৃতিক প্রক্রিয়া ইত্যাদি মানবীয় ভূগোলকে সমৃদ্ধ করেছে। এই সমস্ত জিনিসগুলো মানবীয় ভূগোলকে আরো বেশি সমৃদ্ধ করে তুলছে। জনমিতি এখানে লক্ষ্য করা যায়। জনমিতি কোনটা না, যেখানে জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধি, পরিব্রাজন ইত্যাদি জনতাত্ত্বিক দিক দিয়ে মানবীয় ভূগোলকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। জনমিতিতে তাহলে আমরা কি কি পেতে পারি, জন্মহার পেতে পারি, মৃত্যুহার পেতে পারি, জনসংখ্যা বৃদ্ধি পেতে পারি, পরিব্রাজন পেতে পারি ইত্যাদি জনতাত্ত্বিক দিকগুলোকে মানবীয় ভূগোলে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। তাছাড়া হচ্ছে পরিবেশের সাথে সম্পর্ক, পরিবেশের সাথে সম্পর্ক মানুষের রয়েছে মানবীয় ভূগোলে, কিন্তু এটা কেউ আমরা পরিধি হিসাবে পড়তে পারি। যেমন ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ এনভায়রনমেন্ট, পরিবেশের প্রধান উপাদানই হচ্ছে মানুষ। তার মানে মানুষকে ছাড়া আমাদের পরিবেশটা তৈরি হতে পারে না। তাই কোনো মানব গোষ্ঠী অস্পৃশ্য বা প্রান্তিক হতে পারে না। অস্পৃশ্য মানে তাকে আমরা বাদ দিতেও পারি না পরিবেশ থেকে। তাহলে পরিবেশ থেকে যদি বাদ দিই তাহলে কিন্তু সেই পরিবেশটা তৈরি হতে পারে না, পরিবেশটার গঠন হতে পারে না। সেই জন্য কিন্তু আমাদের পরিবেশের সাথে মানুষের একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। সেই জন্য এখানে একটা কথা বলা হয়েছে, ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য এনভায়রনমেন্ট। এই কথাটাকে আমাদের কিন্তু এখানে বলা হচ্ছে। ফরাসি ভূগোলবিদ যার নাম হচ্ছে ভিদাল দে লা গ্লাস পরিবেশের উপাদান সমূহের গুরুত্বপূর্ণ প্রভাবের কথা কিন্তু সে বলেছে। মানে কি, ভিদাল দে লা বলছে যে পরিবেশে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেই সমস্ত উপাদানগুলো ছাড়া কোনোভাবেই তার উপর প্রভাব ফেলতে পারে না। সম্ভাবনা তত্ত্বের ভাবনাময় মানুষের কার্যাবলীকে এখানে তুলে ধরা হয়েছে। কার্যাবলী বলতে মানুষ কি কি ভাবে সেই পরিবেশকে নিয়ন্ত্রিত করছে, নিজের মতো করে গড়ে তুলছে, সেইগুলোকে কিন্তু এই ভূগোলের পাতায় কিন্তু স্থান দেওয়া হয়েছে, যেটা আমাদের মানবীয় ভূগোলে। নেক্সট আমাদের কি আছে দেখি। নেক্সট হচ্ছে মানবীয় ভূগোলের বিষয়বস্তু। এই যে মানবীয় ভূগোলটা রয়েছে তার মধ্যে কি কি বিষয় আমরা দেখতে পাই না, মানবীয় ভূগোলের মতে গতিশীল বিজ্ঞানের বিষয়বস্তু সত্য পরিবর্তনশীল, মানে সময়ের সাথে সাথে সেটা কিন্তু পরিবর্তিত হতে পারে। যারা এর উপরে বিশেষ করে এই বিষয়বস্তুর উপরে আলোকপাত করেছে তাদের মধ্যে হচ্ছে নাম হচ্ছে হান্টিংটন। এই হান্টিংটন কিন্তু পরিবেশ সম্পর্কে অর্থাৎ মানবীয় ভূগোল সম্পর্কে এর কিন্তু কথা বলেছে। তার বই একটা লিখেছে যেটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি। তাহলে তার বইটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি। 1920 খ্রিস্টাব্দে মানবীয় ভূগোলের বস্তুগত প্রয়োজন কি কি জিনিসকে সে অন্তর্ভুক্ত করেছে এই বিষয়ের মধ্যে, মানে বিষয়বস্তুর মধ্যে। সেটা হচ্ছে বস্তুগত প্রয়োজন, খাদ্য পানীয়, বস্ত্র, বাসস্থান, যন্ত্রপাতি, পরিবহনের মাধ্যম, এগুলোকে কিন্তু সে অন্তর্ভুক্ত করেছে বস্তুগত প্রয়োজনে। আর প্রাথমিক বা মূল্যগত জীবিকা কি না, আমাদের প্রথম অবস্থাতে আমরা কি করতাম, শিকার বৃত্তি করতাম। 2 নম্বরে মাছ সংগ্রহ বা মৎস্য সংগ্রহ করতাম, পশুপালন করতাম, কৃষিকাজ করতাম এবং খনিজ সংগ্রহ অর্থাৎ মৃত্তিকা বা মাটিকে খনন করে সেখান থেকে খনিজকে আমরা সংগ্রহ করতাম। আর শ্রম শিল্প, শ্রম শিল্প কোনগুলো, যেমন আমরা ছোট বড় যে সমস্ত কাজগুলো করে থাকি, ছোট বড় কাজগুলো যেমন হচ্ছে কুটির শিল্পগুলো বা সুতো দিয়ে জামা কাপড় তৈরি করা, শাড়ি তৈরি করা, কাপড় তৈরি করা, এগুলোকে আমরা শ্রম শিল্প বা ছোট বড় যে শিল্পগুলো আছে সেগুলোকে আমরা এর মধ্যে ধরতে পারি। 2 নম্বর হচ্ছে দক্ষতা সামর্থ্য, যেখানে নৈপুণ্য, সাংস্কৃতিক তাগিদ, এর মধ্যে যে যে জিনিসগুলো আছে সেটা হলো নৈপুণ্য, সাংস্কৃতিক তাগিদ, বিনোদন, উন্নততর জীবনযাত্রার প্রয়োজন। মানে যে জীবনযাত্রা তো আমরা পালন করছি সেই জীবনযাত্রা থেকে আরো ভালো কিছু সেখানে পাওয়া যায়। জীবনযাত্রার উন্নততর জীবনযাত্রার মধ্যে যেমন আছে ধর্ম,
শিক্ষা, প্রশাসন, বিজ্ঞান, কলা ও সাহিত্য সম্পর্কে কিন্তু আমরা সেখান থেকে ধারণা পেতে পারি। একই রকম ভাবে জেব্রুনেস বলেছে কি না, জেব্রুনেস বলছে তার একটা বই আছে যেটার নাম হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। 1952 খ্রিস্টাব্দে সে কিন্তু বইটা লেখে। বইতে মানবীয় ভূগোলে যে সমস্ত বিষয়বস্তুগুলোকে উল্লেখ করেছে তার মধ্যে হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। এও কিন্তু বলেছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, যে হান্টিংটন যে কথাটা বলেছে, যে ব্রুনেসও সেই কথা, একই কথারই পুনরাবৃত্তি ঘটিয়েছে, যেটা খাদ্য, বস্ত্র, বাসস্থান। প্রাকৃতিক সম্পদের আহরণ সম্পর্কিত কার্যাবলীর কোথাও সে কিন্তু তার মতবাদে তুলে ধরেছে। এমনকি উৎপাদনের বন্টন, বিনিময় ও ভোগ যেগুলোকে করছে মানুষ, সেগুলো সম্পর্কেও কিন্তু কথা বলেছে। এমনকি মৃত্তিকার উৎপাদনশীলতার উপর, যেমন ঘর বাড়ি, রাস্তাঘাট, এই সম্পর্কেও কিন্তু কথা বলে। উদ্ভিদ ও প্রাণীর পরিচর্যা সংক্রান্ত বিষয়কেও কিন্তু তুলে ধরেছে। ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং বৃক্ষচ্ছেদন এবং খনন সম্পর্কেও কিন্তু সে কথা বলেছে। ফ্রিজ টি ওয়ার্থাও কিন্তু সেই সাথে সাথে এই একই অভিমত জ্ঞাপন করেছে। হান্টিংটন যেমন প্রথমে বলেছে, ঠিক একই রকম তারই পরিপ্রেক্ষিতে যে ব্রুনেস কথাটাকে বলেছে। ফ্রিজ টি ওয়ার্থা 1957 সালে কিন্তু তার ধারণা দেয় এবং সেখানে তিনি প্রাকৃতিক উপাদান সংক্রান্ত বিষয়কে কথা বলে, জনসংখ্যাগত উপাদান সংক্রান্ত বিষয়কে তুলে ধরে এবং সাংস্কৃতিক যে উপাদানগুলো সেগুলোকেও কিন্তু তার মধ্যে সে তুলে ধরে। পার্কিল 1986 খ্রিস্টাব্দে কিন্তু তার ধারণা দেয় এবং মানব সভ্যতার বিবর্তন সম্পর্কে সে কথাগুলো বলে। মানব সভ্যতা কিভাবে বিবর্তিত হচ্ছে সেই সম্পর্কে কিন্তু কথাগুলো বলে। পরিবেশগত অভিযোজন, একটা পরিবেশে থেকে মানুষ নিজেদেরকে কিভাবে তার সাথে ঢালিয়ে নিতে পারছে। যেমন আমরা ধর নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলের মানুষ যদি আমাদেরকে মেরু অঞ্চলের দিকে নিয়ে যায় এবং সেই পরিবেশের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খেয়ে নিতে পারি, তাহলে সেই পরিবেশগত অভিযোজন আমাদের মধ্যে দেখতে পেতে পারি। 3 নম্বরে বলছে মানুষের প্রযুক্তিগত উত্তরণ। আমাদের দিনের পর দিন আমরা কিভাবে নিজেদেরকে উন্নতির দিকে অগ্রসর করছি, বসতি সংক্রান্ত বিষয়, যে গ্রামীণ বসতিগুলো রয়েছে সেই বসতি সংক্রান্ত বিষয়গুলো, অর্থনীতি সংক্রান্ত বিষয় সম্পর্কেও ধারণা দেয় এবং সময় সংক্রান্ত বিষয়কে নিয়েও সে কিন্তু তুলে ধরে। সে ছোটা কথা বলে: মানব সভ্যতার বিবর্তন, পরিবেশগত অভিযোজন, মানুষ ও প্রযুক্তিগত উত্তরণ, বসতি সংক্রান্ত বিষয়, অর্থনীতি সংক্রান্ত বিষয় আর সময় সংক্রান্ত বিষয়ের কথা সে কিন্তু তার এই পরিধির মধ্যে অর্থাৎ বিষয়বস্তুর মধ্যে সে কিন্তু তুলে ধরে। নেক্সট আমাদের কি বলছে, নেক্সট পেজে বলছে যে মানবীয় ভূগোলের কি কি শাখা এর সাথে আমাদেরকে যুক্ত করেছে। আমরা দেখি, একটু দেখার চেষ্টা করি এর সাথে আমাদের কি কি শাখা আমাদের গড়ে তোলার চেষ্টা করেছে। আমরা সবাই দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে এখানে সামাজিক ভূগোলের যে বিভিন্ন শাখা এবং উপশাখাগুলোর কথা বলা হয়েছে। এই শাখাগুলোর মধ্যে মানবীয় ভূগোলের মধ্যে প্রথম যে শাখাটা আছে তার নাম হচ্ছে সামাজিক ভূগোল। সামাজিক ভূগোলের মধ্যে কিন্তু টোটাল এতগুলো শাখা কিন্তু উপশাখা আমাদের পড়ে: আচরণবাদী ভূগোল, সমাজ কল্যাণমূলক ভূগোল, অবসর সংক্রান্ত ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, লিঙ্গ সংক্রান্ত ভূগোল, ঐতিহাসিক ভূগোল আর চিকিৎসা সংক্রান্ত ভূগোল। এখানে কিন্তু সমাজ বিজ্ঞানের বিষয় হিসাবে তাদের এক একটা করে নাম দিয়েছে। যেমন চিকিৎসা সংক্রান্ত ভূগোলটার নাম দিয়েছে এপিডেমিওলজি, ঐতিহাসিক ভূগোল যেটাকে বলা হচ্ছে ইতিহাস, যেখানে লিঙ্গ সংক্রান্ত ভূগোল যেটাকে বলছে সমাজতন্ত্র বা নারীবিদ্যা, সাংস্কৃতিক ভূগোল যেটাকে বলছে নৃতত্ত্ববিদ্যা। এই বিষয়গুলোর মধ্যে কিন্তু তার যে মূল বিষয় সেগুলোকে কিন্তু সংযুক্ত করা হয়েছে। নগর ভূগোলটাও কিন্তু মানবীয় ভূগোলের মধ্যে পড়ে, যেমন নগর পরিকল্পনা, নগরীয় বাস্তুতন্ত্র, নগর অর্থনীতি, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু, যেমন আঞ্চলিক পরিকল্পনা এর মধ্যে পড়ে, নগর পরিকল্পনার মধ্যে আঞ্চলিক পরিকল্পনাকে সংযুক্ত করা হয়। আর নগরীয় বাস্তুতন্ত্রের মধ্যে যেমন সামাজিক বাস্তুতন্ত্রকে, নগর অর্থনীতির মধ্যে নগর অর্থনীতিকেই সংযুক্ত করা হয়েছে। নেক্সট আছে রাজনৈতিক ভূগোল। তাহলে আমরা আপাতত সামাজিক ভূগোলের কথা বললাম, নগর ভূগোলের কথা বললাম, নগর ভূগোলে নগর পরিকল্পনা, নগর বাস্তুতন্ত্র, নগর অর্থনীতি। রাজনৈতিক ভূগোলের মধ্যে আছে নির্বাচন সংক্রান্ত ভূগোল। এই যে নির্বাচন সংক্রান্ত ভূগোলটা, সেটা কিন্তু আমাদের এই রাজনৈতিক ভূগোলের মধ্যে কিন্তু আসে। 3 নম্বরে যেটা রয়েছে নির্বাচন সংক্রান্ত ভূগোল, যেটাকে বলা হয় সেফোলজি। সেফোলজি, এই যে নির্বাচন সংক্রান্ত ভূগোল। প্রতিরক্ষা ভূগোল, যেটা প্রতিরক্ষা বিজ্ঞান বলা হয়। আর তাছাড়া ভূ রাজনীতি, যেটাকে রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমাদের সবারই কম বেশি একটু না একটু ধারণা আছে।
নেক্সট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল, যেটাকে বলা হয় পপুলেশন জিওগ্রাফি। এটা ভূগোলের ভাষায় এটার নাম দেওয়া হয় জনতত্ত্ব বা ডেমোগ্রাফি। ঠিক আছে। আর জনবসতি ভূগোলের মধ্যে আছে যেমন গ্রামীণ বসতি, নগর বসতি, এগুলোকে গ্রামীণ অর্থনীতিও বলা হয়। আর নগর বসতিটাকে বলা হয় নগর অর্থনীতি। গ্রাম বসতিটাকে গ্রামীণ অর্থনীতি, নগর বসতিটাকে নগর অর্থনীতি বলা হয়। লাস্ট যেটা পয়েন্ট, যেটা আমাদের এই শাখার ষষ্ঠ পয়েন্ট বা 6 নম্বর ভূগোল, যেটার নাম হচ্ছে ইকোনমিক্স বা ইকোনমিক জিওগ্রাফি, যেটাকে আমরা সম্পদ ভূগোল বলা হয়, কৃষি ভূগোল বলা হয়, শিল্প ভূগোল আছে এর মধ্যে, পর্যটন ভূগোল আছে, বিপণন ভূগোল আছে। দেখো আমাদের তাহলে কতগুলো ভূগোল হলো, এখানে মাত্র 5টি ভূগোলকে অর্থনৈতিক ভূগোল অর্থাৎ ইকোনমিক জিওগ্রাফির মধ্যে সংযুক্ত করা হয়। এর মধ্যে সম্পদ ভূগোলে আছে অর্থনীতি, কৃষি ভূগোলে আছে কৃষিবিদ্যা, শিল্প ভূগোলে আছে অর্থনীতি, পর্যটন আছে পর্যটন ভূগোলে পর্যটন ব্যবস্থাপনা, আর বিপণন ভূগোল আছে ব্যবসায় অর্থনীতির ক্ষেত্রে এর ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। এই সামাজিক ভূগোল বলো, যা ভূগোল বলবে, সেগুলোতে আমাদের কি কি বিষয়কে সংযুক্ত করেছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। সামাজিক ভূগোলে আমাদের যে সমস্ত বিষয়গুলোকে যুক্ত করা হয়েছে, সাধারণত সেই পরিবার, রাজনীতি, জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক স্তরায়ন, এমনকি সামাজিক সংগঠন ইত্যাদি নিয়ে কিন্তু আলোচনা করা হয়। আবেদনকারী যে ভৌগোলিক, যার নাম হচ্ছে জনস্টন, হাউস্টন, ওয়াটসন, স্মিথ, লাইটমিল, কুলি প্রমুখ, এই আবেদনকারী ভৌগোলিক হিসাবে তারা কিন্তু তাদের নিজেদের অভিমত সেখানে যুক্ত করেছে। এর আলোচনার যে সমস্ত দৃষ্টিভঙ্গিগুলোকে এর সাথে যুক্ত করেছে, 3টি আলোচনা দৃষ্টিভঙ্গিকে যুক্ত করেছে। এক হচ্ছে প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি, 2 নম্বর হচ্ছে আংশিক দৃষ্টিভঙ্গি, 3 নম্বর হচ্ছে সর্বাঙ্গীন দৃষ্টিভঙ্গি। এই আলোচনার দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে কিন্তু তোমরা মনে রাখবে, যেটা হচ্ছে প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি, আংশিক দৃষ্টিভঙ্গি আর সর্বাঙ্গীন দৃষ্টিভঙ্গি। উপশাখার মধ্যে আমরা যে যে জিনিসগুলো পাই, আচরণবাদী ভূগোল, যেটাকে বলা হয় বিহেভিয়ারাল জিওগ্রাফি, বিভিন্ন ভৌগোলিক পরিবেশের আচরণগত বিষয় এবং আচরণগত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা হয়। মানে তোর নিজের আচার আচরণ সম্পর্কে এখানে কিন্তু ধারণা পেতে পারি এই উপশাখাগুলোতে। সমাজ কল্যাণ ভূগোলের মধ্যে পাবো দরিদ্র, অনাহার, বসতিহীনতা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। অবসর সংক্রান্ত ভূগোলে আমরা কি কি পাবো, বিভিন্ন ভৌগোলিক পরিবেশের মানুষের অবসর যাপনের ধরন এবং অধিকার নিয়ে সেখানে কিন্তু আলোচনা করা হয়। আর সাংস্কৃতিক ভূগোলে যে সমস্ত জিনিসগুলো পাবো, গোষ্ঠী, সাংস্কৃতিক ব্যাপন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। লিঙ্গ সংক্রান্ত এবং নারীবিদ্যা, সামাজিক বৈষম্য, কর্মের অধিকার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। ঐতিহাসিকরা মনে করে যে পরিব্রাজনের ধরন এবং সাম্রাজ্য বিস্তারের সাথে ভৌগোলিক পরিবেশের সম্পর্ক ইত্যাদি নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়ে থাকে। এবং চিকিৎসা সংক্রান্ত ভূগোলে বিভিন্ন রোগের অর্থাৎ আলোচনা করা হয়। এখানে বিভিন্ন রোগের সম্পর্কেও কিন্তু এর মধ্যে আলোচনা করা হয়ে থাকে। নেক্সট আমাদের যেটা বলছে পরিধি, এর কি 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 জায়গাগুলোকে এরা ফুলফিল করতে পারে, মানে কোন কোন জায়গাগুলো এর মধ্যে আসতে পারে। যেমন আমাদের এখানে বলা হয়েছে যে সামাজিক ভূগোলে সাধারণত যে সমস্ত জিনিসগুলোকে আমরা যুক্ত করতে পারি সামাজিক ভূগোলে, সেগুলো কি কি দেখো না। সামাজিক ভূগোলে সামাজিক উন্নতির জন্য নানান বিষয়ের প্রতিফলন ঘটে। এই ভূগোলে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা প্রভৃতির মানুষকে সমাজবদ্ধ জীব হিসেবে উদ্বুদ্ধ করে। এখানে জাতি বলো, ধর্ম বলো, বর্ণ বলো, ভাষা বলো প্রভৃতি ভিত্তিতে মানুষকে সমাজবদ্ধ হিসাবে উদ্বুদ্ধ করে। মানে প্রত্যেকে এই জাতি, ধর্ম, সমাজ ভূগোলে কিন্তু যুক্ত করতে গেলে জাতি, বর্ণ, ধর্ম, ভাষা প্রভৃতির উপরেই সমাজবদ্ধ জীব হিসেবে উদ্বুদ্ধ করে। মানে এগুলো কিন্তু প্রত্যেকের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের সমাজ ভূগোলকে আরো বেশি উন্নততর করে তুলছে। এই ভূগোলে সমাজের ব্যাধি সম্পর্কে মানুষকে সচেতন এবং সুস্থ সমাজ গড়ে তুলতে সাহায্য করে। আমাদের নানা রকম যে সমস্যা দেখতে পাওয়া যায় সমাজের মধ্যে, সেগুলোকে মানুষকে সচেতন করতে হবে। যদি মানুষ সচেতন হয় তাহলে তারা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবে। নগর ভূগোলের মধ্যেও ঠিক একই রকম, নগর সামাজিক এবং বস্তির ধরন নিয়ে ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এখানে যারা কথা বলেছেন, যাদের নাম হচ্ছে ক্রিস্টান, রাজার, হ্যারিস, উলম্যান, এরা কিন্তু প্রমুখরা এই নগর ভূগোল সম্পর্কে কথা বলেছে। আলোচনার দৃষ্টিভঙ্গিকে এরা দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রণালীবদ্ধ আর একটা হচ্ছে অঞ্চল ভিত্তিক। উপশাখার মধ্যে এরা কি কি ভূগোলকে এর সাথে সংযুক্ত করেছে,
নগর পরিকল্পনা, নগর ভূগোলের মধ্যে থাকবে নগর পরিকল্পনা, যেটাকে আরবান প্ল্যানিং বলা হয়, বা নগরগুলো কিভাবে গড়ে উঠছে, অর্থনৈতিক পরিকল্পনা কেমন তৈরি হওয়া দরকার, এই সম্পর্কে কিন্তু কথা বলে। নগরের বাস্তুতন্ত্র, যেটাকে আরবান ইকোলজি বলা হয়, যে সমস্ত পরিবেশ নিয়ে আলোচনা করা, নগরের অর্থনীতি কর্মসংস্থান কেমন হচ্ছে সেই সম্পর্কে জানা, বেসিক নন বেসিক ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। নেক্সট যেটা আছে 3 নম্বরে, যেটার নাম হচ্ছে রাজনৈতিক ভূগোল। রাজনৈতিক ভূগোলে যারা আবেদনকারী, যারা কথা বলেছে, তাদের মধ্যে হচ্ছে উইলিয়াম পেটি, ফ্রেডরিক র্যাটজেল আর ম্যাকিন্ডার স্পাইকম্যান। এরাও কিন্তু এই যে লোকগুলো রয়েছে, অর্থাৎ ভূগোলবিদ গুলো রয়েছে, যার নাম হচ্ছে উইলিয়াম পেটি, ফ্রেডরিক র্যাটজেল, ম্যাকিন্ডার আর স্পাইকম্যান, এরা কিন্তু এই সম্পর্কে ধারণা দেয়। উপশাখা হিসাবে যে সমস্ত ভূগোলটাকে, এই রাজনৈতিক ভূগোলকে সাধারণত উপশাখাগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 3টে ভাগে ভাগ করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত ভূগোল, প্রতিরক্ষা ভূগোল, যেটাকে বলা হয় মিলিটারি জিওগ্রাফি বা ডিফেন্স জিওগ্রাফি, আর ভূ রাজনীতি, অর্থাৎ বিভিন্ন দেশের রাজনৈতিক সুবিধা অসুবিধা বা সমস্যা সুবিধা, এগুলোকে নিয়ে আলোচনা করা হয়। এর মূলত রাজনৈতিক ধ্যান ধারণা, রাষ্ট্র এবং রাষ্ট্র সম্পর্কিত, জনগণ কল্যাণমূলক, এমনকি সার্বভৌমত্ব রক্ষার সহায়ক হিসাবে সে কিন্তু গড়ে তোলে। নেক্সট হচ্ছে আমাদের যে রাজনৈতিক ভূগোলের পর যে ভূগোলটা আছে, সেটার নাম হচ্ছে রাজনৈতিক ভূগোলের পর যে ভূগোলটা আছে তার নাম হচ্ছে আমাদের জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলে আমরা কি কি দেখতে পাই না, জনসংখ্যা ভূগোলে আমরা জন্ম মৃত্যু, পরিব্রাজন বা পরিব্রাজক, এক দেশ থেকে অন্য দেশে আসা, জনবিবর্তন কিভাবে বেড়ে যাচ্ছে, আবেদনকারী ভৌগোলিক টিওয়ার্থা, আবেদন মানে কারা কারা এই সম্পর্কে অভিমত জ্ঞাপন করেছে, ব্ল্যাকার, টিওয়ার্থা, জেলেনস্কি, থমসন, লি, রেভেননস্ট, এরা কিন্তু এই সম্পর্কে, বিজু গার্নিয়ার, এরা কিন্তু কথাবার্তা মানে এই সম্পর্কে, জনসংখ্যা ভূগোল সম্পর্কে নিজেদের অভিমত গুলোকে সেখানে তুলে ধরে। মানুষের যে সুষ্ঠু বন্টন এবং ধারণা এবং বাসস্থান নিয়ে কিন্তু গড়ে তুলতে সাহায্য করে এই জনসংখ্যা ভূগোলে। পৃথিবীব্যাপী মানুষের যে বিভিন্ন সমস্যা তার সম্পর্কে এর মধ্যে কথা বলা হয়। লিঙ্গ বৈষম্য হ্রাস করে সামাজিক স্থিতিশীলতা আনা, মানে কোথাও পুরুষের সংখ্যা বেশি, কোথাও মহিলার সংখ্যা বেশি, সেই সম্পর্কে কিন্তু এরা নানান অভিমতকে জ্ঞাপন করে থাকে। নেক্সট হচ্ছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, সম্পদের বন্টন, অর্থনৈতিক মডেল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এবং যারা এই সম্পর্কে কথা বলেছেন তাদের মধ্যে হচ্ছে জিমারম্যান, হুনথুনেন, ম্যাকম্যানাস, ওয়েবার, উইভার, এরা কিন্তু প্রমুখ, মানে এরা এই সম্পর্কে অর্থাৎ এই ভূগোলটাকে নিয়ে বক্তৃতা প্রদান করেছে। সম্পদ ভূগোলে আমরা রিসোর্স জিওগ্রাফি, সম্পদের বন্টন, মানুষ এবং সম্পদের সাথে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। কৃষি ভূগোলে কৃষি অঞ্চল, কৃষির ধরন, কিভাবে তারা কৃষি কাজ করছে, কেমন ধরনের কৃষি কাজ করা প্রয়োজন। শিল্প ভূগোল, শিল্পের অবস্থান, কোথায় কোথায় কলকারখানা গড়ে উঠবে, ভৌগোলিক প্রভাব তার উপরে কি রেখেছে, কোথায় কাঁচামাল পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে না, সেই সম্পর্কে। আর 4 নম্বর যে ভূগোলটা আছে যার নাম হচ্ছে পর্যটন ভূগোল। পর্যটন কেন্দ্র গড়ে ওঠা, যেমন দার্জিলিং রয়েছে, যেমন হচ্ছে মাইথন, পাঞ্চেত, দীঘা, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে কিন্তু জানা যায়। আর নেক্সট যেটা 5 নম্বর পড়ে, যার নাম হচ্ছে বিপণন ভূগোল। এটা অন্তর্দেশীয় এবং বাণিজ্যিক গোষ্ঠী এবং বিশ্বায়ন ইত্যাদি নিয়ে আলোচনা করে। এর পরিধিগত দিক থেকে কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রের উদ্ভাবন ঘটায়, কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে মূর্ত উন্নয়ন ঘটানো যায়। মানে কি, মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু এর মধ্যে আমরা পেতে পারি। এগুলো আমরা মূল্যবোধ ঘটাতে এবং আঞ্চলিক বৈষম্য দূর করতে এটা কিন্তু খুবই প্রয়োজন। এগুলো আমাদের আজকের মোটামুটি এতটা পর্যন্তই আমরা একটু বোঝার চেষ্টা করলাম। পরে এটাকে নিয়ে আরো বেশি আলোচনা করবেন। নেক্সট যে আমাদের এপিসোডটা থাকবে বা আমাদের এই জেকে টিউশন চ্যানেলের পরবর্তী পর্বে আমাদের বাকি যেটুকু আছে আমরা সেটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এটাকে নিয়ে আমরা আগে বাড়ব। ব্যাস, আজকের মতো এতটাই।